বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। আবু সাইদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে। বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান প্রধান উপদেষ্টার। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ, বাদ পড়া 18,000 শ্রমিককে ঢোকার সুযোগ দেওয়ার অনুরোধ। এবং শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ী। কর ফাঁকি বন্ধ সহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদের। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, যা সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা ও তার সহযোগীদের কল রেকর্ড ও ডিজিটাল এভিডেন্স সহ নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাইয়ের আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া গুম, নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্যপাত্র হাতে এসেছে প্রসিকিউশনের। তারা বলছেন, আলামত সংগ্রহ করতে গিয়ে তথ্য প্রমাণ আড়াল করে রাখা এবং তদবিরের মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও অসহযোগিতার কথা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একদম অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। সাইদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তারা। পুনর্গঠনের পর প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই ও সহযোদ্ধারা। আগমনের কারণ হিসেবে চিফ প্রসিকিউটর জানান, মামলা করতে এসেছেন তারা। যদিও ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আবু সাইদের বড় ভাই রমজান আলী জানান, মামলা করতে নয়, এসেছেন বিচারিক কার্যক্রম দেখতে। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তো তার বিচারের কার্যক্রম নাই কেন? আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি
যে বিচারের প্রক্রিয়াগুলো কি। সহযোদ্ধাদের অভিযোগ, সাইদ হত্যা মামলায় এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বেশিরভাগ আসামি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। এ সময় দ্রুত সব আসামিকে গ্রেফতার এবং মামলা নিষ্পত্তির দাবি জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় ফাঁসলেন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। 3 মামলায় সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তা সহ মোট 47 জনকে আসামি করা হয়েছে। গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাচলে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট বরাদ্দের অভিযোগ বেশ জোরে সোরে আলোচনা চলছিল। অভিযোগের সত্যতার খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। সোমবার শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকার পরও রাজুকের বিধি ভেঙে তারা প্লট নেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সহ জয়পুতুলদের পূর্বাচলে প্লট নেওয়ার খবর পেয়ে রেহানা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তখন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে সবার জন্য প্লটের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া প্লট নেয়ায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা হবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সবসময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশটির হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। গত বছর বাদ পড়া 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতেও আহ্বান জানান ডক্টর ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার সুহাদা ওসমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা চালুর অনুরোধ জানান। এ সময় তিনি গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর জন্য সে দেশে প্রবেশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। ডক্টর ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন কারখানা বাংলাদেশে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে বাংলাদেশের যুব শক্তির সুফল পাবে মালয়েশিয়া। এ সময় চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় মালয়েশিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী, এই জন্য তাদের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরদিন বাংলাদেশের উপহাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে। দুই দেশের সীমান্তের নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। দেশে HMP ভাইরাস শনাক্তের পর জনমনে উদ্বেগ, মাস্ক ব্যবহার সহ 7 নির্দেশনা অধিদপ্তরের। সীমান্তে সতর্কতা সহ সব প্রস্তুতি আছে সরকারের, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকেই। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আসছে বাজেটে নতুন কর হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। সাধারণ মানুষ যারা, এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হবে। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার লেগে হলো 14 দিন রাখতে বা 7 দিন রাখে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তো রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকে বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। নিম্ন মধ্যবিত্তের উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক। যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, এলপিজি গ্যাস এবং সিম কার্ড, এগুলোর থেকে তার ভ্যাট প্রত্যাহার করে নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। পাকিস্তান সুপার লিগে দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার। লিটন রিশাদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক নাহিদ রানার, সাকিব মোস্তাফিজ অবিকৃত। সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যে কোনো সময় চালু হবে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও। দুপুরে রাজধানীতে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে।
2023-24 অর্থবছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $627 মিলিয়ন পণ্য। বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। বললেন, চলতি বছরই শুরু হচ্ছে বিমান চলাচল। Bangladeshi airline that starts, whether it's a Pakistani airline, it doesn't matter. We have to connect the people. It is just a matter of time. Both sides are actually working on it. I'm pretty sure it's going to happen in 2025. Inshallah, it is definitely. সোমবার ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশে কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিক্স সহ বিভিন্ন খাতে পাকিস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন বক্তারা। Any product we are importing from any other part of the world, but if Bangladesh businessman or Bangladesh is strong in that product, we will prefer Bangladesh FBCCI and FPCCI. If join hand together, our bilateral trade to 2 to 3 billion very easily. সবাই ভিসা সহজীকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাই কমিশনার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে একজনের শরীরে HMP ভাইরাস শনাক্তের পর উদ্বেগ বেড়েছে জনমনে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ 7টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, নতুন ভাইরাসে মহামারীর শঙ্কা নেই। সীমান্তে সতর্কতা সহ সব প্রস্তুতি আছে সরকারের। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার শনাক্ত হয়েছে বাংলাদেশেও। আক্রান্ত নারী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হতে পারে। ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও এখনও সচেতন নয় সাধারণ মানুষ। এমনকি অনেকেই তো জানেনই না কি এই ভাইরাস, এর প্রভাবই বা কি। এইসব সম্পর্কে জানিও না এবং এইসব সম্পর্কে আমরা শুনিও নাই। HMP ভাইরাসটা অনেক মারাত্মক নাকি, এটা করোনার থেকে অনেক ডেঞ্জারাস। নতুন একটা ভাইরাস আসতেছে, এখন এটার জন্য আমরা আমাদেরকে বলছি একটু সতর্ক থাকার জন্য। এটা একটা আতঙ্ক হওয়ার মতো যদি হয় তাহলে তো এটা আতঙ্কের জিনিসই। জ্বর, কাশি, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট HMPVর সাধারণ লক্ষণ। প্রতিরোধে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া সহ 7টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, HMPV নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্বাসতন্ত্র বাহিত যে কোনো রোগের বিরুদ্ধেই আমাদের সুরক্ষিত থাকা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কারো জ্বর হলে যেন গুরুত্ব দেওয়া হয়। এদিন সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, HMP ভাইরাস মহামারী হওয়ার শঙ্কা নেই। সীমান্তে সতর্কতা সহ সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এই ভাইরাস আমরা জাস্ট সিম্পল প্রস্তুতি আছে, আমাদের ল্যাবগুলোকে আমরা ইকুইপ করেছি, আমাদের কিটস আছে। কোভিডের সময় আমাদের যে সামর্থ্য করে উঠছে ওটার মধ্যে একটা বড় অংশ এখন নন ফাংশনাল, যেহেতু প্রয়োজন পড়ছিল না, চাইলে পর আমরা অন্ট হতে পারবো আর কি যখন তখন, কিন্তু এটা ওই ধরনের কোনো ঝুঁকিই নেই আর। সচেতনতার অভাবে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে 7টি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনাগুলোই মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। এবং দাবি পূরণের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চাকরি ফেরত চেয়ে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত SI ও ভেরিফিকেশনে বাদ পড়া কারারক্ষীরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।